নমস্কার বন্ধু, আমি সুমন ব্যাঙ্গালোর থেকে বলছি। এই বছরের শুরুতে আমি এই ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলের একটা ভিডিওতে বলেছিলাম যে হারে হায়দ্রাবাদের গ্রোথ হচ্ছে তাতে আগামীতে ব্যাঙ্গালোরকে হায়দ্রাবাদ ছাড়িয়ে যাবে, হয়তো কয়েক বছর সময় লাগবে। এটা নিয়ে অনেকেই বলেছিলেন যে না, আমি অনেক বাড়িয়ে বলছি, এটা সম্ভব না। তো আর 2-3 বছর অপেক্ষা করতে হয়নি, সেই জিনিসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই সপ্তাহে আমি একটা নিউজ বিজনেস স্ট্যান্ডার্ড এর ওয়েবসাইট থেকে দেখেছি, যেখানে কিন্তু বলছে যে হায়দ্রাবাদের নতুন যতগুলো জিসিসি খুলেছে বা এক্সপ্যান্ড করেছে সেটা অলরেডি ব্যাঙ্গালোর থেকে বেশি। যারা জানেন না তাদের জন্য জানে, জিসিসি যার ফুল ফর্ম হলো গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার। এই অফিসগুলো হলো যে সমস্ত বিদেশি কোম্পানি আমাদের দেশে এসে তাদের অফিস খুলছে, তাকেই জিসিসি বলে শর্ট ফর্মে। আর এই জিসিসির সংখ্যা এই বছর এখনও পর্যন্ত, এই নভেম্বর মাস পর্যন্ত যতগুলো খুলেছে, সেখানে আছে হায়দ্রাবাদে 41টার বেশি, 41 প্লাস মানে 41টার বেশি, আর ব্যাঙ্গালোরে 30টা। মানে ব্যাঙ্গালোর থেকে কিন্তু হায়দ্রাবাদ অনেকটা বেশি। আচ্ছা ঠিক, এর পরের নাম্বারটা যদি বলি তাহলে হলো চেন্নাই 5টা, পুনে 5টা, দিল্লি এনসিআর 3টে, মুম্বাই 2টো। আমি গুগল করে যতটুকু জানতে পারলাম তাতে কলকাতায় সম্ভবত 1টা, একেবারে নেই তা নয়, 1টা খুলেছে। আর যদি এক্সিস্টিং মানে কতগুলো অলরেডি এরকম অফিস আছে সেটার যদি সংখ্যা দেখি, আমার যতদূর মনে আসছে সংখ্যাটা ছিল ব্যাঙ্গালোরে 1100 মতো, 1100-1200 মতো, যেটা হায়দ্রাবাদে ছিল মোটামুটি 700-750 মতো। মানে আগে অনেকটাই গ্যাপ ছিল, কিন্তু সেই তুলনায় কিন্তু এখন খুব স্পিডে হায়দ্রাবাদে এটা এগিয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। অর্থাৎ নতুন যে সমস্ত কোম্পানি শুরু করতে যাচ্ছে তাদের অফিস, তাদের কিন্তু প্রথম পছন্দ হয়ে গেছে এখন হায়দ্রাবাদ। আর এই ব্যাপারে আমাদের কলকাতা তো অনেক পিছিয়ে আছে, কারণ এদের এখানে যেটা বললাম যে 1100-1200, সেটা আমাদের কলকাতাতে আমি একটা গুগল সার্চ করে কোনো এক জায়গায় দেখেছিলাম, সেখানে ওই 10 থেকে 30টা, সঠিক সংখ্যা বলতে পারিনি, মানে মোটামুটি 10 থেকে 30-এর মধ্যে আছে এই সংখ্যাটা। মানে কোনো সার্চে বলছে 10টা, কোনোটাই বলছে 30টা, আমি সেই জন্য এই সংখ্যাটা বলছি। মানে বুঝতে পারছেন যে কলকাতা কতটা পিছিয়ে আছে, কিন্তু আমি কলকাতাকে এই তুলনায় আনছি না, আমি হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোরকেই রাখছি। আর এই জিসিসি জিনিসটা কি সেটা যদি একটু এক্সপ্লেন করি, ব্যাপারটা কি হচ্ছে। আমাদের দেশে যে সমস্ত আগে বড় আইটি কোম্পানিগুলো এখনও যারা আছে, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এদের কাজের ধরন ছিল ওরা বিদেশ থেকে কাজ ধরতো, একটা কন্ট্রাক্ট নিত, আমাদের দেশের লোক দিয়ে সেটা করাতো। ওখান থেকে হয়তো 300 টাকা নিল, আমি একটা জাস্ট কথার কথা বলছি, ওখান থেকে হয়তো একটা মানুষের কাজের জন্য ওরা 300 টাকা নিল, এখানটায় 100 টাকা করে তাদের বেতন দিল। মানে 3 গুণ বলতে পারেন, 3 গুণ মিনিমাম, সেটা 4 গুণও হতে পারে বা তার বেশিও হতে পারে। তো এইভাবে ওদের মডেলটা হতো, এবং এই যে ব্যালেন্স যে 200 টাকা, এখান থেকে এই সার্ভিস কোম্পানি যারা আছে, উইপ্রো, ইনফোসিস, এই জাতীয় যে কোম্পানি যাদেরকে আমরা সার্ভিস কোম্পানি বলি, এরা ওখান থেকে প্রফিট করতো, মানে এই মার্জিনটা থেকে। এবার এটা গত 30-40 বছর ধরে চলেছে এবং এই ব্যবসাটা খুব ভালোভাবে চলে। আর এটা যখন চলছে তখন বিদেশের কোম্পানিগুলো যখন তারা দেখছে, কারণ এক একটা বিদেশের কোম্পানিতে অনেক মানুষ চাকরি করে, এবার তারা যখন দেখছে আচ্ছা আমরা এত লোককে দিয়ে যখন ওখানটায় কাজ করাচ্ছি এবং তারা এত বেশি টাকা দিচ্ছে, আমরা এত বেশি টাকা এদের দিচ্ছি, এটা তো কম পয়সায় কাজ করিয়ে নিচ্ছে, তা এটা আমরা না করে আমরাই তো গিয়ে অফিস খুলতে পারি। এটা হলো মেইন কনসেপ্ট। তো এটা অলরেডি শুরু হয়েছে এই ট্রেন্ড, আর সেটাই আস্তে আস্তে হায়দ্রাবাদ এগিয়ে যাচ্ছে। যদি আগামী ট্রেন্ড বলেন তাহলে কিন্তু এই সার্ভিস কোম্পানির ট্রেন্ডটা থাকবে না, সার্ভিস কোম্পানির বদলে এই জিসিসির ব্যাপারটা আসবে। কারণ জিসিসি করতে গেলে এরা যেটা দেখছে যে ওদের 300 টাকা দিতে হচ্ছিল, আর এমপ্লয়ীদের 100 দিচ্ছে, তার বদলে এমপ্লয়ীদের 125-150 টাকা দিয়ে দিলে ভালো কর্মীরা সেখানে চলে যাবে, ওদেরও বাঁচলো, ওদেরও পয়সা সেভ হলো এবং কর্মীদেরও আয়টা বেশি হলো, যে কারণে ভালো দক্ষ কর্মীরাও তারা পেয়ে যাচ্ছে সহজে এবং নিজেদের অফিস করে নিজেদের মতো করে কাজ করতে পারছে। তবে কর্মী যারা অন্য সার্ভিস কোম্পানি থেকে আনছে তাদের একেবারে থাকবে না তা নয়, সেটা হয়তো 30-40% রাখলো, কি হয়তো আরও কম, কিন্তু মূল কর্মী কিন্তু নিজেদের অফিসে বা নিজেদের এমপ্লয় করেই করে। এতে কিছু সমস্যা হয় কোম্পানিগুলোর, যখন নিজেদের এমপ্লয়ি, তখন এমপ্লয়মেন্ট পলিসিগুলো এসে যায়, নিয়মগুলো এসে যায়, কিন্তু পয়সা বড় মাপের বাঁচে।
যে কারণে ছোটো কোম্পানিগুলো এই জিসিসি কিন্তু খোলে না, কিন্তু বড় কোম্পানিগুলো এই জিসিসি খোলে। বড় কোম্পানি বলতে ধরুন হতে পারে মার্সিডিস কোম্পানি, হতে পারে ফিলিপস কোম্পানি, হতে পারে সনি, স্যামসুং, এই জাতীয় যে বড় বড় কোম্পানি এরা কিন্তু এইভাবে জিসিসি খুলছে এবং এইরকমভাবে কাজ করছে। আচ্ছা, তাহলে এবারে আপনার মনে হতে পারে যে আগামীতে যেমন এখন ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদে বেশি জিসিসি খুলছে, এটা কেন? এটা নতুন কিছু না, এটা আপনারা সবাই জানেন, আমি বহুবার বলেছি। তার একটা প্রবলেম, ব্যাঙ্গালোরের ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট এত খারাপ, এত ট্রাফিক হয়, মানুষ ক্লান্ত হয়ে যায়। আমি যখন নিজেও মঙ্গল বুধবারে অফিস যাই, 10 কিলোমিটার ট্রাভেল করতে গিয়ে এমন ক্লান্ত হয়ে যেতে হয় যে তারপর গিয়ে কাজের এনার্জি শেষ। তো এটা তো একটা কোম্পানির এফিসিয়েন্সির পরে এফেক্ট ফেলে। দুই হলো এখানটার কস্টিং, এখানটা হায়দ্রাবাদের তুলনায় প্রায় ডাবল কস্ট, তো খরচটা এখানে অনেক বেশি। এই জাতীয় ব্যাপারগুলোর জন্য কিন্তু হায়দ্রাবাদকে, এবং তার সঙ্গে মানে ইনফ্রাস্ট্রাকচার, কস্ট, এগুলো হলো মেইন কারণ। ভাষা টাষা অতটা কোম্পানির জন্য এসে যায় না, যে লোকাল ভাষার প্রবলেম, ওগুলো কোম্পানির কিছু এসে যায় না, ওটা কোনো কারণ নয়। এবং তার সঙ্গে আরও কিছু হয় যে কোন গভর্নমেন্ট কত বেশি সুবিধা দিচ্ছে, মানে তারা কত কিছু অফার দিচ্ছে। জেনারেলি এই জিসিগুলো খোলে কিন্তু এসিজেডের মাধ্যমে, এবং সেখানটায় বিভিন্ন রকম সুযোগ সুবিধা কোম্পানিগুলো পায়। হয়তো ট্যাক্স পেলো না, ট্যাক্স দিতে হলো না কিছু বছর, তার সঙ্গে হয়তো একটু কম পয়সায় ইলেকট্রিসিটি দিল, কি অন্য কিছু দিল, এই জাতীয় সুবিধাগুলো দেয়, বা হয়তো জমিটা ফ্রি দিল। এই সুবিধাগুলো যে গভর্নমেন্ট যত বেশি দেয়, সেই গভর্নমেন্টের কাছে কিন্তু সাধারণভাবে এখানটায় কোম্পানিগুলো যেতে থাকে। এর সঙ্গে আরও একটা ব্যাপার থাকে, মানে যদি শুধু এই সুবিধাগুলো দেয় তাহলে হয় না, সেখানে হলো রিসোর্স পুল আছে কিনা। মানে যেমন একজন একটা প্রশ্ন করেছিলেন যে এত অসুবিধা তবু কেন ব্যাঙ্গালোরে আসে। ব্যাঙ্গালোরে আসার কারণ হলো এখানটায় একটা কোম্পানি যদি নতুন তাদের অফিস খুলতে যায়, তাদের যে স্কিল বা যেরকম কাজ জানার লোক দরকার হবে, সেটা তারা এখানে খুব সহজে পেয়ে যায়। কারণ পুরো দেশের মানুষ এখানে আসছে এবং তারা এখান থেকে খুব সহজে সেসব লোক পেয়ে যায়, যে কারণে এখানটা আসলে খুব তাড়াতাড়ি তারা অফিস সেট আপ করতে পারে। কারণ শুধু বিল্ডিং বানালে তো হবে না, লোকও তো লাগবে, কর্মীও তো লাগবে, এবং দক্ষ কর্মী লাগবে। মানে শুধু খরচ টরচ দেখলে হবে না, এটাও একটা বড় ফ্যাক্টর। তো ব্যাঙ্গালোরে সেটা খুব সুবিধা ছিল, যে কারণে ব্যাঙ্গালোরে এতদিন বেশি আসছিল। হায়দ্রাবাদে এখন তার কম্পিটিশনে এসে গেছে। হায়দ্রাবাদে পুরো নর্থ ইন্ডিয়ার মানুষ বেশি পছন্দ করে, কারণ ওখানে ইন্ডিভিজুয়াল লেভেলে ভাষা প্রবলেম এটা কম, খাবারের প্রবলেমটা কম, খরচ খরচা কম, যে কারণে ওখানেও এইভাবে রিসোর্স পুল তৈরি হয়ে গেছে অলরেডি, এবং সেই জন্যেই ওখানে কোম্পানিগুলোর নতুন সেট আপ করতে অসুবিধা হচ্ছে না। এই ব্যাপারটা মোকাবিলা করার জন্যে প্লাস ব্যাঙ্গালোরের এই ট্রাফিকের সমস্যা বা অন্যান্য সমস্যা এড়ানোর জন্যে ব্যাঙ্গালোর সরকারও চেষ্টা করছে। আমি এই সপ্তাহেই একটা নিউজে দেখলাম, একদম ফ্রন্ট পেজে নিউজটা ছিল টাইমস অফ ইন্ডিয়াতে, যারা ব্যাঙ্গালোরের বাইরে গিয়ে অফিস সেট আপ করবে, মানে হয়তো হতে পারে মেঙ্গালুরু হলো, কি আরও অন্যান্য যে সমস্ত শহরগুলো আছে, মান্ডিয়া হলো, এরকম শহরগুলোতে যদি গিয়ে কেউ অফিস সেট আপ করে, তাদের কর্মী পিছু 50,000 টাকা করে এরা ডিসকাউন্ট দেবে। এক তো এইরকম জমি টমিগুলো দেবেই, তার সঙ্গে প্রত্যেকটা কর্মী পিছু আরও 50,000 টাকা দেবে। এবং তার জন্য এই নয় যে লোকাল কর্মী হতে হবে, যদি অন্য রাজ্য থেকেও কর্মী নিয়ে আসে তাহলেও তারা এই সুবিধাগুলো দেবে। তো এইরকম সুবিধাগুলো দিয়ে কিন্তু এরাও চেষ্টা করছে আরও বেশি এমপ্লয়ি বা আরও বেশি কোম্পানিকে টানবার। কিন্তু তা সত্ত্বেও ব্যাঙ্গালোরের ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদে বিভিন্ন সুযোগ সুবিধা থাকার জন্য কিন্তু কোম্পানিগুলোর মূল টার্গেট এখন হায়দ্রাবাদে হয়ে গেছে। ব্যাঙ্গালোরেও আসছে, কিন্তু ওখানেও হচ্ছে, এবং এটা কিন্তু আগামীতে আরও বাড়বে, আগামী কয়েক বছর বাড়বে। এবারে আমার একটু কলকাতার ব্যাপারেও বলবার আছে। কলকাতায় যেমন বললাম যে 10 থেকে 30টা ম্যাক্সিমাম আছে, যেটা অলরেডি এখানে 1200টার কাছাকাছি, এবং নতুন একটা হয়তো খুলেছে, যারা এখানটায় 40টার উপরে খুলেছে নতুন কোম্পানি, এবং তার সঙ্গে পুরনো কোম্পানিগুলো এক্সপ্যান্ড করছে। মানে ধরুন পুরনো কোম্পানি বলতে অ্যাপেল কোম্পানি ওখানে ছিল হায়দ্রাবাদে, ওরা হয়তো এক্সপ্যান্ড করেছে, বা এই জাতীয় কোম্পানিগুলো। আমারও কয়েকজন সহকর্মী তারা কিন্তু হায়দ্রাবাদে গিয়ে জয়েন করেছে, যারা মূলত নর্থ ইন্ডিয়ার, তারা ওখানে এই সুবিধাগুলো বাড়ছে। এবং কলকাতায় জানেন যে আমাদের ওখানে এসিজেড তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার করতে দেয় না, কোনো পারমিশন দেয় না, এবং তার সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা যাই বলুক না কেন, কতটা কি দেয়, এদের মতো কম্পিটিটিভ বোধহয় নয়।
এবং তার সঙ্গে কোম্পানি করতে গেলে যতটা সহজ হয় সেটাও বোধহয় নয়। বিশেষ করে এসিজেড যদি না করতে দেয় তাহলে এই সমস্ত কোম্পানি কখনোই যাবে না, কারণ এখানে এসিজেড দিচ্ছে, এক্সট্রা পয়সা দিচ্ছে, তো কেন যাবে তারা? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তারা তো ব্যবসা করতে আসছে। এবার অনেকের মনে হতে পারে যে এটা দিয়ে সরকারের লাভ কী, মানে এরকমভাবে ফ্রিতে দিলে সরকারের কী লাভ? সরকারের লাভ হলো এমপ্লয়মেন্ট, লোকাল এমপ্লয়মেন্ট জেনারেট হয়, বা আমরা যেমন বাইরে থেকে এসে এখানটায় আছি, আমরা তো আয় করে এখানেই খরচ করছি, জিএসটি বাড়ছে, বাড়ি ঘর দৌড় কিছু কিনলে তার স্টেট ট্যাক্স বাড়ছে, স্কুলে পড়ছে সেখান থেকে লোকাল এমপ্লয়মেন্ট হচ্ছে, আমরা যাতায়াত করছি তার জন্য ট্রান্সপোর্টের যারা কাজ করছে তারা কাজ পাচ্ছে, দোকানপাট খুলছে, মানে লোকাল এমপ্লয়মেন্টের বুস্ট হয়, লোকাল ইকোনমি বাড়ে। সরকার একদিক থেকে একটু ডিসকাউন্ট করে তারা কিন্তু অন্য দিক থেকে অনেক লাভ করতে পারে, এবং এই জন্যেই এখানটায় এরকমভাবে সুযোগ সুবিধা দিয়ে এসিজেড করে। আজ যে সিঙ্গাপুর ওই লেভেলে গেছে তার প্রধান কারণ তারা এসিজেডের মডেল করেছিল, এবং ব্যাঙ্গালোরও যে উন্নতি হয়েছে সেটাও এসিজেডের জন্য। তবে ব্যাঙ্গালোরের বিভিন্ন রকম কারণে এখন হায়দ্রাবাদ আরও এগিয়ে গেছে, সম্ভবত ভবিষ্যতে বিশাখাপত্তনম সেও অনেক এগিয়ে যাবে, অলরেডি সেখানটায় অনেক বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে। বিশাখাপত্তনমে তো বা ভাইজাকে তো প্রচুর সুযোগ সুবিধা দিয়েছে গুগল কোম্পানি আসবার জন্য, মানে সেখানটায় জমি, ইলেকট্রিসিটি অনেক কিছু দিয়েছে ওরা, যে কারণে ওখানটা 15,000 কোটি টাকা ইনভেস্ট করেছে গুগল কোম্পানি। তো এই ব্যাপারগুলো হচ্ছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে না বলে ওখানটায় কোনো কোম্পানি যাবে না। এটাই ভাবলাম আপনাদের নিউজটা দিই, কারণ কিছুদিন আগে আমি বলেছি আমার আইডিয়া ছিল 2-3 বছর লাগবে, সেটা এবছরেই হয়ে গেল। আর যারা বলছিলেন যে আমি ভুলভাল বলছি, এটা সম্ভব না, তাদের আরেকবার বলবো একটু ভাবতে, যে ব্যাপারগুলো কতটা ফাস্ট হতে পারে, আমরা যে ভাববার থেকেও ফাস্ট হতে পারে। কিছুদিন আগে এখানটার যে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, তিনি বলেছিল ব্যাঙ্গালোরের সঙ্গে স্কিলে কেউ পারবে না, কারণ পুরো দেশের মানুষ এখানে আছে। অথচ হায়দ্রাবাদ দেখিয়ে দিল তারা অলরেডি নতুন কোম্পানি ওপেন করার ব্যাপারে এগিয়ে গেছে। যাক, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে। ব্যাঙ্গালোরের সমস্যা বলতে গিয়ে একটা সমস্যাই মাত্র ফেস করলাম, যে কারণে কিছুটা দেখলেন ভিডিও ব্ল্যাক হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আসলে এখানটা পাওয়ার কাট। ব্যাঙ্গালোর মূল শহরে, আমি থাকি ব্যাঙ্গালোর সেন্ট্রালে, সেখানটাতে এরকম পাওয়ার কাট হয়। এখন জেনারেটর চালিয়েছে, তার আলো আসলো। কলকাতায় কবে লাস্ট পাওয়ার কাট দেখেছেন আপনি? যেখানটা কলকাতা, মূল কলকাতার মধ্যে, আমি থাকি ব্যাঙ্গালোর সেন্ট্রালে, তো সেখানটাই এই অবস্থা। তো এরকম ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা এখানে আছে, এটা আমাদের অফিসেও হয়। আমি আজ মাইক্রোসফট অফিসে গেছিলাম, সেখানেও দেখেছি এটা, মানে এটা সব জায়গায়। তো এই সমস্ত কারণে এই অসুবিধাগুলো হচ্ছে। যাও, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে এবং এই জাতীয় ভিডিও দেখতে ইন্টারেস্টেড হলে সাবস্ক্রাইব করে দিতে অনুরোধ করব। ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।